নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। সুদীপ্তাদি সমাজকর্মী এবং বিজেপি নেত্রী। সুদীপ্তাদিকে আজকে আমি আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। সুদীপ্তাদি, স্বাগত আপনাকে। তবে বলে রাখি, যে কারণে সুদীপ্তাদিকে আমন্ত্রণ জানানো, কারণ রাজ্যে গত কয়েকদিন ধরে শুধুমাত্র রাজ্যে দাঁড়িয়েই নয়, রাজ্যের বাইরে থেকেও আওয়াজ উঠছে যে বাংলা ভাগে, এখন বিজেপি বলতেই পারে যে এটা ঠিক বাংলা ভাগের নয়। কারণ একদিকে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, যিনি আবার কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী, তিনি দাবি তুলছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়ার। নিশিকান্ত দুবে তিনি বলছেন যে এবং বিহার ঝাড়খণ্ডের একটি জেলা নিয়ে, ক্ষেত্রে কাটিহার, আরারিয়া, কিষানগঞ্জ, এটা নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার। আবার এই রাজ্যের বিজেপি বিধায়করা, দু একজন বিধায়ক যেমন গৌরীশঙ্কর ঘোষ, তারা দাবি তুলছেন যে হ্যাঁ, নিশিকান্ত দুবে যে দাবি তুলছেন সে দাবি ঠিকই বলছেন। মালদা মুর্শিদাবাদ নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হোক, কেউ বলছেন আবার নদিয়ার অংশ জুড়ে দেওয়া হোক, দুই দিনাজপুরকেও জুড়ে দেওয়া হোক। খুব স্বাভাবিকভাবেই এর জেরে বিরোধী রাজনৈতিক দলগুলি, অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হচ্ছে, এমনকি বিধানসভায় এই বাংলা ভাগ বিরোধী প্রস্তাবও আনতে চলেছে রাজ্যের শাসক দল। এই নিয়ে আজকে আমি কথা বলবো ইত্যাদির সঙ্গে, এবং সাম্প্রতিক আরো বেশ কিছু বিষয় হতে থাকবে। ইত্যাদি, প্রথমেই যেটা জানতে চাইবো যে আপনি কেমন আছেন? অনেকদিন পরে কথা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ভালো আছে দিদি। এই যে বিভিন্ন জায়গা থেকে তোলা হচ্ছে যে বাংলা ভাগের একটা কোথাও কি প্রসঙ্গ উঠে আসছে, কেউ বলছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার, কেউ আবার বলছেন পৃথক ভাবে গ্রেটার কোচবিহারে গঠন করতে হবে। বিজেপির রাজ্যসভার সাংসদ বলছেন অনন্ত মহারাজ, কেউ বলছেন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে যে এগুলো সমস্ত কেউ কেউ নিজস্ব জায়গা থেকে বক্তব্যগুলো রেখেছেন। সেটা অনন্ত মহারাজও হতে পারেন বা গৌরীশঙ্কর ঘোষও হতে পারেন। এই সত্যটা তো বোধহয় অস্বীকার করা যায় না যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ অনেক বেশি পিছিয়ে আছে। এবার আসা যাক সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের সভাপতি, তিনি যেটা বলেছেন, তিনি কেন্দ্রীয় ওই দপ্তরটা সামলানোর নিরিখে ওর মনে হয়েছে যে উত্তর পূর্বের রাজ্যগুলিকে উন্নয়নের খাতে বা যে কোনো ক্ষেত্রেই 90% টাকা কেন্দ্র দেয়, 10% টাকা রাজ্যকে খরচ করতে হয়। সেই রকম ভাবে যদি দেখা সম্ভব হতো উত্তরবঙ্গ যে সিচুয়েশনটা অনেক, এবং এই যে প্রস্তাবিত এইমস হতে পারলো না, বা আরো অনেক রেলেরই অনেক প্রজেক্টের ক্ষেত্রে সমস্যা হয়, জমি বা এই সমস্ত কিছু, যদি বিষয়টাকে এইরকম করে দেখা যেত তাহলে কেন্দ্রের টাকাও বেশি পাওয়া যেত, এবং রাজ্যটার যে পিছিয়ে থাকা অবস্থাটা, সেটাকে সমস্যাটা সমাধান হয়তো করা যেত। এইটাকে উনি কিন্তু এইভাবে কথাটা বলেছেন। সেটাকে রাজ্য ভাগ বলে ইত্যাদি বলে এই রাজ্যের শাসক দল যেটা গেল রব যেটা তুলছে, আসলে মূল সমস্যা থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য। মনে রাখতে হবে 34 বছরের একটি সরকার কে সরিয়ে এরা আজ 13 বছর পেরিয়ে সম্ভবত 14 বছর হতে চলেছে ক্ষমতায়, 13 বছর ধরে ক্ষমতায় আছে, অর্থাৎ প্রায় 47 বছর হতে চললো সম্ভবত। হ্যাঁ, 47 বছর সম্ভবত হতে চললো। এখনো পশ্চিমবঙ্গের একটা অংশকে যথেষ্ট পিছিয়ে পড়া বলে মনে করতে হচ্ছে। এটা তো খুব একটা গৌরবের কথা কিছু নয়। তো সেক্ষেত্রে যদি, আর ওই অঞ্চলে তো বিচ্ছিন্নবাদী মতবাদের মানুষ তো রয়েছে বারংবারই। তো আমরা ঘিসিং থেকে শুরু করে 80-র দশক থেকে ঘিসিং, পরবর্তীতে আরো অনেকে এসেছে, তারা আবার তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে সরকারে এসেছে, জিটিএ ফর্ম হয়েছে, তারপরেও তো পুরো সমস্যার সমাধান তো হয়নি। মমতাকেও তো গো ব্যাক শুনতে হয়েছে। তো এক্ষেত্রে যদি এমনি করে ভাবা যেত বলে বিষয়টাকে ভাবা হয়েছে। 48 বছরের হিসেব বলছেন, সেটা হচ্ছে বাম শাসনের 34 বছর,
তৃণমূল কংগ্রেসের প্রায় 12-13 বছর আর কি। মানে আপনার বক্তব্য তার মানে কংগ্রেস আমলে উত্তরবঙ্গের উন্নয়ন হয়েছিল, আপনি এটা মেনে নিচ্ছেন বিজেপি নেত্রী হিসেবে, তাই তো? আমি কিছুই মেনে নিচ্ছি না। আমি কংগ্রেস আমলটাকে আলোচনাতে কেন রাখলাম, এখন স্বাধীনতার পরে ওই সময় কিছুই হয়নি, আমরা ওটাকে আলোচনাতেই আনিনি, আমরা কনসিডার বিষয়টাকে আলোচনাতেই রাখিনি। কংগ্রেস আমল পেরিয়ে যাওয়ার পরেও এই দুটো ভিন্ন ভিন্ন আমলের পরেও উত্তরবঙ্গকে আমরা পিছিয়ে পড়াই দেখছি। সেক্ষেত্রে বিষয়টাকে নিয়ে যখন তো বিষয়টা ভাবনার দিক দিকে চলেই যাচ্ছে না, তখন সেই হিসেবে বিষয়টাকে যদি ভাবা যায়। আর ভারতবর্ষে তো অন্য অনেক বড় বড় স্টেটকে কেটে ছোট করা হয়েছে, এটা তো আমরা অতীতেও দেখেছি, কিন্তু তাতে অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধা হয়েছে বলে বারংবার মনে করা হয়। কিন্তু সুদীপ্তাদি এক্ষেত্রে এই যে এক্ষেত্রে এক্ষেত্রে কেউ বাংলা ভাগের কথা কোনো আসছে না, শুধু সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে কিছু প্রপোজাল উঠে এসেছে এ পর্যন্ত। বেশ, আপনি বলছেন সুকান্ত মজুমদার যে কথা বলছেন সেটা বাংলা ভাগের বিষয় নয়, কিন্তু সুকান্ত মজুমদার তো এই যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়ার কথা বলছেন, সেটা না বলে তিনি তো বলতে পারতেন যে উত্তরবঙ্গের জন্য বিশেষ কিছু প্যাকেজ দেওয়া হোক, বাজেটে ঘোষণা হোক। আমরা বাজেটে তো তেমন কিছু দেখলামই না, ইনফ্যাক্ট না, এরা এরকম এরকম করে তো করা যায় না। উত্তরবঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গেরই একটা অংশ, বিশেষ একটা অংশের জন্য টাকা পাঠানো, আমি জানি না এর মধ্যে কোনো প্রভিশন রাখা যায় একটি স্টেটের অমুক সামান্য অংশের জন্য টাকা পাঠানো, সেটা করা যায় কিনা আমি জানি না, প্রথম কথা। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে সেই টাকা পাঠালেও সেই টাকা যে সেই খাতে খরচ হবে তার কি কোনো নিশ্চয়তা আছে? আমাদের রাজ্যে যেভাবে যে রেটে খয়রাতি চলছে, দুর্গাপুজোর ক্ষেত্রে আমরা জানি যে 12 ওয়ারি অর্থাৎ 12 ইয়ার মিলে চাঁদা তুলে পুজো করা হয়। সেখানে একজন 1085 বাঁশ সাজার জন্য 85,000 টাকা দিয়ে দিলেন। তো এই যে টাকাটি তিনি তো পকেট থেকে দিচ্ছেন না। দুর্গাপুজো করা যায় না, শাসক দল সরি, দুর্গাপুজো করতে পারে না। আমরা কোনোদিন এইসব আবল তাবল বিষয় নিয়ে কথা বলি, যা বলেছে এরা নিজেরাই বলেছে যে আমাদেরকে পুজো করতে দিচ্ছে। আমি হয়তো মনে করি বেশ কয়েক বছর আগে দুর্গাপুজোর সময় যদি আপনি দুর্গা মায়ের প্রতি তার ভালোবাসা থাকে, যিনি এটা করছেন, দুর্গাপুজোর ভাসানকে উইথ হেল্ড রেখে দিয়েছিলেন, কারণ একটা অন্য ধর্মের অনুষ্ঠান আছে বলে। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে দুর্গাপুজোটাও গুরুত্বপূর্ণ নয়, কোনোটাই গুরুত্বপূর্ণ, সবটি দখল। টাকা দিলে ক্লাব এবং সংস্থাগুলিকে কিনে নেওয়া যায়, যেমন বিভিন্ন ছোট 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 স্কিমে টাকা দিলে মানুষের ভোট কিনে নেওয়া যায়, ঠিক সেই হিসেবে এটা করা, না ধর্মের কথা ভেবে করা, না পুজোকে বাঁচিয়ে রাখার জন্য করা। আর যদি একটি রাজ্যের ইকোনমির মধ্যে পুজো জড়িয়ে থাকে এবং ওই দিন কতকের অনুষ্ঠানই এই একটি রাজ্যের ইকোনমি হয়, তাহলে সেই রাজ্যের অবস্থা মা ভবানীই জানে। যদি প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, আমার বক্তব্য যে বাংলা ভাগ নিঃসন্দেহে যে প্রসঙ্গ আপনি তুলছেন এটাও গুরুত্বপূর্ণ, হয়তো আসতামই আমি পরবর্তীতে, হয়তো আবার ঘুরে আসবো। কিন্তু যেটা আপনি বলছেন সুকান্ত মজুমদার হয়তো সেটা বলতে চাননি। সুকান্ত মজুমদার তিনি নিজেও পরবর্তীতে বলেছেন, বিজেপির অন্যান্য নেতারাও বলছেন যে তাদের এটা মূল এজেন্ডা নয়, তারা চান না। কিন্তু আমরা জানি বিজেপি বা আরএসএস এর মূল এজেন্ডাই হচ্ছে ছোট ছোট রাজ্যে ভাগ করে দেওয়া। উত্তর পূর্ব ভারতের কথা বলা হচ্ছে, কিন্তু উত্তর পূর্বের বহু রাজ্য এমন রয়েছে যেখানে উন্নয়ন পৌঁছয় না। মণিপুরের কথা ধরে নিন, মণিপুরের কি অবস্থা, মণিপুরকে কন্ট্রোল করা যাচ্ছে না, আজও সেখানে পরিস্থিতি এমন যে প্রধানমন্ত্রী যেতে পারছেন না। না, নর্থ ইস্টের কথা যদি বলা হয় তাহলে বলতে হবে নর্থ ইস্টের সমস্যা অনুন্নয়ন তো বটেই। অনুন্নয়নের কারণ কারণ সাথে যে বিচ্ছিন্নতাবাদ যে দীর্ঘদিন ছিল, স্বাধীনতার প্রায় পরপর অল্প কিছুদিন পর থেকে, মানে যখন প্রথমে শুধু একটা ক্লাস্টার স্টেট ছিল, কি বলে অসম, অসম কে ভেঙে 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 অনেকগুলি ছোট ছোট রাজ্য তৈরি করা হয়েছে। তারপরেও সেই রাজ্যগুলিতে অনেকগুলি গোষ্ঠী ছিল যারা কেন্দ্রীয় সরকারের তথা রাজ্য সরকারের বিরোধিতা করেছে দীর্ঘদিন। তো
এই সমস্ত কারণে ওই আর তাছাড়া হচ্ছে ওই রাজ্যগুলি, আমি নিজে দীর্ঘদিন জাতীয় সংহতির কাজ করার দরুন ওই রাজ্যগুলিতে যাওয়ার সুযোগ আমার হয়েছিল। এত প্রত্যন্ত, এত দুর্গম, যে আমি এমনও দেখেছি একটি ভোট কেন্দ্রে একজনই মাত্র ভোটার, এমনও আর কি ভোট কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে। তো ওই রাজ্যগুলির সাথে উত্তরবঙ্গকে শুধু অর্থের কারণেই এক করে দেখার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের সাথে ওদের চরিত্রগত তো কিছুটা হলেও মিল আছে। অত আমি কখনোই বলবো উত্তরবঙ্গ কখনোই অরুণাচল প্রদেশের মতো দুর্গম নয়, কিন্তু উত্তরবঙ্গের সাথে একটা একটা কালচারাল মিল যে আছে। ওইখানে উন্নয়ন এখনো সেভাবে পৌঁছতে পারেনি, এত নর্থ ইস্ট আলাদা ইয়ে করে দেওয়ার পরেও। তারপরে সেটা হচ্ছে মূলত হয়েছে এত আমি বলছি, মানে দুর্গম জায়গা বলে। ধরি একটু যদি অঙ্কের হিসাবে যায়, একদম খুব সহজ অঙ্কে, যদি নর্থ ইস্টের জন্য 100 টাকা বরাদ্দ করে কেন্দ্র, সেখানে এই টাকা দিয়েই কোলানো যাচ্ছে না, উন্নয়ন হচ্ছে না, অনুন্নয়ন সেখানে ভুরি ভুরি। আপনি যে কথা বললেন বিচ্ছিন্নতাবাদী শক্তি, সেই সমস্তগুলো তো রয়েছে, সেটার জন্য উন্নয়ন বাধা পায়। তারপরে আবার যদি উত্তরবঙ্গকে জুড়ে দেওয়া, মানে 100 টাকা থেকে আরো ভাগ হচ্ছে, সেটা কি সম্ভব? তাহলে কি উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব হবে? না না, সেটা বলা হয়নি। যেটা বলা হয়েছে আমি আবারও বলছি, উত্তরবঙ্গ যদি আর একটা স্টেট হয়, সেক্ষেত্রে সরকারি যে প্রজেক্টগুলি আছে তার 90% টাকা কেন্দ্র দেবে, 10% টাকা রাজ্যকে দিতে হবে। এই উনি যেটা বলতে চেয়েছেন সুকান্ত বাবু। স্টেট হয় মানে তার মানে উত্তরবঙ্গকে আর একটা রাজ্যে পরিণত করারই একটা কথা এখানে বলা হচ্ছে। যদি হতো, একটা যদি শব্দও আছে, যদি করা যেত, আমি আবারও বলছি, যদি করা যেত, যদি সম্ভব হতো, তাহলে হয়তো এই যদি, হয়তো এই শব্দগুলো কিন্তু আছে। সুকান্ত বাবুর কথার জন্য যদি দেখা যায়, সেক্ষেত্রে ওনার কথাতেও একই শব্দগুলি পাওয়া যাবে। আমিও বলছি যদি সম্ভব হয়, তাহলে বেশি টাকা এই রাজ্যগুলি রাজ্য পাবে। কারণ পশ্চিমবঙ্গের ভিতরে থেকে যদি এমন স্পেশাল কোনো টাকা পাঠানো হয়, আমি নিশ্চিত সেটাকে উত্তরবঙ্গের কপালে যাবে না, সেটাকে অন্য অন্য নানা খাতে ভাগ হয়ে যাবে। হেনা ভান্ডার তেরা ভান্ডার হয়ে ভোট কেনার মেশিনে সেই টাকা ব্যবহৃত হয়ে যাবে। সাধারণ মানুষ জানতেই পারবে না সেই টাকা দিয়ে এসেছিল। লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করছেন? লক্ষ্মীর ভান্ডার কি আপনি এলা ভান্ডার তেলা ভান্ডার বললেন, লক্ষ্মী ভান্ডারকে কটাক্ষ করলেন? আমি বলতে চাইছি এগুলো হচ্ছে মূলত ভোট কেনার ভান্ডার, ভোট সুনিশ্চিত রাখার ভান্ডার। সেই ভোট কেনার ভান্ডারকে আপনারাও অনুসরণ করছেন, এই মহারাষ্ট্রে বলুন কিংবা মধ্যপ্রদেশে। না, কখনো না। ওখানে এই যে প্রজেক্ট লাডলি বেহেনার যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট যে অ্যাপ্লাই করবে সেই নয়, সব ক্ষেত্রে তো ফিনান্সিয়াল নিরিখ রাখা হয়েছে। এই ফিনান্সিয়াল যদি কন্ডিশনের মানুষ যদি হয়, তাহলে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে আমি খুব ভালোভাবে জানি লক্ষ্মীর ভান্ডার কখনো কোনো ফিনান্সিয়াল নিরিখ ধরে করা হয় না, বরঞ্চ লক্ষ্মীর ভান্ডারের সরকারি যারা পাওয়ার নয়, তারাও যে অ্যাপ্লাই করবে সে পাবে। তার কোনো সরকারি চাকরি পাবেন না। সরকারি চাকরি কজন করে? সরকারি চাকরি বাংলায় কজন সরকারি চাকরি করে? এই সরকার আসার পরেই সরকারি চাকরি হয়েছে একটা মানুষকে দেখাতে পারবেন? আপনি দেখাতে পারবে? তুমি সরকারি চাকরি করছে। আমি দীর্ঘদিন অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, 10,000 টাকা দিয়ে ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হচ্ছে ওই কন্ট্রাকচুয়াল বেসিসে। তারা কি সরকারি কর্মী? আর যারা সরকারি চাকরি পেতে চায়, শিক্ষক হতে চায়, তাদেরকে আগে যেতে হচ্ছে, মানে থ্রু কোর্ট শিক্ষক হতে হচ্ছে। ডিরেক্ট তো শিক্ষক হওয়ার উপায় নেই। গ্রাম বাংলার আর্থ-সামাজিক পরিস্থিতির অনেকটা বদল নিয়ে এসছে এবং অর্থনীতিবিদরা এই লক্ষ্মীর ভান্ডারের প্রশংসাও করেছেন। নিঃসন্দেহে অত্যন্ত ভালো প্রজেক্ট, অত্যন্ত উদ্যোগ, ভালো উদ্যোগ এটাকে হতেই পারতো যদি এটা শুধু সত্যিকারের যাদের প্রয়োজন তারা পেত। মুশকিলটা হচ্ছে এটা যে অ্যাপ্লাই করছে সেই পাচ্ছে, যেভাবে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও যার মেডিক্লেইম আছে, তার আমি দেখেছি তার স্বাস্থ্যসাথীও আছে, দায়িত্ব নিয়ে বলছে। যে মেডিক্লেইম করতে পারছে বেসরকারি সংস্থা গিয়ে,
তার কাছে স্বাস্থ্যসাথীও আছে, সে প্রথমে স্বাস্থ্যসাথীরা ট্রাই করছে না, ইফ ইট ফেইলস তারপর মেডিক্লেমটা ব্যবহার করছে। এই জন্য স্বাস্থ্যসাথীদের ক্ষেত্রেও খুব অথচ দেখুন আপনি সাকসেসফুল প্রজেক্ট ছিল না। অথচ বিজেপির প্রতিশ্রুতি ছিল যদি তারা জেতে এবং এই লোকসভা ভোটেও বিপুল সংখ্যক আসন পায়, লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে। বিজেপি রাজ্যে আমি ক্ষমতায় এলে 3,000 টাকা দেবো বলেছি, 3,000 টাকা দেবো বলেছি, কিন্তু কিন্তু আবার 3,000 টাকা দেবো বলেছি, কিন্তু 100 বার বলেছি, কিন্তু তার একটা ওই যে বললো একটা মাপকাঠি রয়েছে, যে অ্যাপ্লাই করবে সেই পাবে, এমন কিন্তু কোথাও কখনো বলা হয়নি। ঠিক যেভাবে এবং আমরা এটাও বলেছি যে রাজ্যের আমরা তো এই প্রজেক্টও আমাদের আছে যে সিনিয়র সিটিজেন যিনি রাজ্যের যিনি থাকবেন তিনি 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা করাতে পারবেন, সিনিয়র সিটিজেন বলেই তা পাবে। এই প্রজেক্ট তো আমাদের আছে, কিন্তু এই রাজ্যে তো সেটা তার ইমপ্লিমেন্টেশনও হতে পারে না, বা আমরা আমাদের এটা আছে আর কি, সরকার কেন্দ্রীয় স্তরে এমনি একটা বিষয় রয়েছে, কিন্তু সেটা কিন্তু একটা একটা বিশেষ ক্ষেত্রের জন্য। আমাকে তো আর্থ সামাজিক বিষয়টাকেও বুঝতে হবে। আপনাদের দল বাংলা ভাগের জিগির তুলছে এবং কারণ অন্য কোনো ইস্যু নেই, 2026 ভোটের আগে এটা একটা ইস্যু করতে চাইছেন আপনারা। না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ঘুরিয়ে যদি বলা যায় তাহলে হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে এত ইস্যু মানুষের মনে জমে আছে, তাই জন্য তৃণমূল কখনো স্বাভাবিক পদ্ধতিতে ভোটে যেতে পছন্দ করে না, স্বাভাবিক ভোট তার আসে না। তারপর আমরা জানি যে তৃণমূল যে ভোটটা পাচ্ছে সেটা যেভাবে 34 বছরের শেষের দিকটা বামেরা আরম্ভ করেছে, তৃণমূলের এখন সেই পর্ব চলছে। তো আসল সমস্যা শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির নজর ঘুরিয়ে দেওয়ার জন্য, শিক্ষিত মধ্যবিত্ত মানুষকে আবার কিছুদিনের জন্য বোকা বানানোর জন্য যে কথা যে বিষয়গুলিকে সামনে রাখলে কাজটা স্মুথলি করা যায়, তৃণমূল আবার সেই স্কিমে নেমে পড়েছে। এটার গুরুত্ব দিয়ে ভাবার কোনো কারণ নেই যে তৃণমূল বাংলা ভাগ যে কেউ করছে না বা বাংলা ভাগ এভাবে হতে পারে না, এটা বা কেউ এটার প্রপোজাল দিচ্ছে না। আমি এর আগের বারেও বলেছি যে যদি হয়তো দিয়ে আলোচনাতে এসেছে, আর এটাকেও অস্বীকার করা যায় না, 80 দশকের শেষের দিক থেকে বাংলায় যেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জঙ্গলমহল হাসছে এবং পাহাড় হাসছে বলেছেন, যেখানে পাহাড়ের হাসাহাসি কিন্তু অতটা দেখা যায় না, পাহাড় মাঝে মাঝে কিন্তু গম্ভীরও হয়ে পড়ে। ওদের জঙ্গলমহলের মাওফাও কিছু নেই বলে উনি মাওবাদীদেরকে কাউকে মাওবাদী বলে কখনো জেলেও রেখেছেন, আবার তাকে পরবর্তীতে দলেও রেখেছেন। সেটা অবশ্যই উনি অনেক ক্ষেত্রেই করেছেন, কাউকে ওই চিট ফান্ডের সঙ্গে যুক্ত বলে নিজেই জেলে রেখেছেন, পরে জেল থেকে বার করে নিয়ে এসে দলে গুরুত্বপূর্ণ পদে রেখেছেন। সেটা তো ওদের দলের ব্যাপার, কাকে কখন জেলে রাখবে কাকে কখন দলে রাখবেন সেটা একদম ওদের নিজস্ব ব্যাপার, সেটা কথা বলা ঠিক নয়। শঙ্কর ঘোষ বা নিশিকান্ত দুবেরা এমনিই বলছেন এই কথাগুলো, এই মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, নাকি আমি পাচ্ছেন না বলে একটা ভাগ করে দেওয়ার চেষ্টা? আমি তো না, এটা ভাগ করে রাজ্য বিকরণের এই ব্যাপারটা বিষয়টা আদৌ এমনি নয়। আমি এর আগের বক্তব্যে এই কথা পরিষ্কার বলেছি, যেহেতু যদি অনুন্নত স্টেট হিসেবে রাখা যায় নর্থ ইস্টের স্টেটের গুলির মতো, তাহলে কারণ একটা ভৌগোলিক অবস্থান, ভাষাগত অবস্থান বিষয় থেকে আমরা নর্থ ইস্টের সাথে আমরা জানি উত্তরবঙ্গের একটা মিল আছে। নিশিকান্ত দুবেরা মুর্শিদাবাদকে, কাটিহার, আরারিয়া এগুলোকে নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, উনি আবার একটা অন্য এটাও তো একটা প্রপোজাল, উনি আবার একটা ওর রাজ্যে যে অনুন্নত অংশ সেটাকে জুড়ে একটা অর্থাৎ বিজেপির যারা নেতৃত্বে আছেন, যারা মানুষের ভোটে জিতে আসছেন, তারা কিন্তু একটা দিকে নজর দিচ্ছে যে বিষয় যে দিকটা অনুন্নত
যেখানে উন্নয়ন যথেষ্ট পৌঁছয়নি, সেটা কেন পৌঁছয়নি সেই সমস্যাটাকে সমাধান করার কিন্তু চেষ্টা করছে। ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ, অমুকে হাসছে, অমুকে রসিকতা করছে, এইসব আবোল তাবোল কথা না বলে তারা কিন্তু মনে করছেন যে হয়তো এইভাবেই মালদা থেকে বাংলা থেকে কেটে নিয়ে গিয়ে ভাগ করে তারপর উন্নয়ন করা সম্ভব। অথচ এ রাজ্য তো আপনাদেরকে সাংসদ দিয়েছে, এ রাজ্যে এত সংখ্যক বিধায়ক দিয়েছে, উত্তরবঙ্গে থেকে ভুরি ভুরি বিধায়ক সাংসদ আপনারা পেয়েছেন, এবার সে আপনারা তো হয়েছে। সে তো পশ্চিমবঙ্গ তো ভুরি ভুরি সাংসদ বিধায়ক তো মমতাকেও দিয়েছে, তা আগের সরকার বামেদেরকেও দিয়েছে, তাও যে তৎসত্ত্বেও তো এবং এরা ক্ষমতায় থেকে ভুরি ভুরি বিধায়ক এবং সাংসদ পেয়েছে। এখানে কিন্তু বিজেপি কিন্তু এই রাজ্যে ট্রাইড এন্ড টেস্টেড নয়। অতএব বিজেপি একটা প্রপোজালের আকারে ভাবছে, যদি এমনি করা যায়, যদি এইভাবে সমস্যাটি সমাধান করা যায়, আলোচনা, ভেবে দেখা। যেমন আমাদের তো অনেকগুলো স্টেটে ছোট ছোট করে স্টেট তৈরি হয়েছে, তখন তো বিজেপি সব ক্ষেত্রে যে বিজেপি ক্ষমতায় থাকাকালীন হয়েছে এমন তো নয়। তেলেঙ্গানা রাজ্য কি বিজেপি ক্ষমতা থাকাকালীন হয়েছে? নয় তো। তেলেঙ্গানার দাবি, দীর্ঘদিনের দাবি ছিল, তেলেঙ্গানা রাজ্য হয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা হয়েছে। তো বা উত্তরপ্রদেশ থেকে কেটে নিয়ে উত্তরাঞ্চল হয়েছে। তো এরকম তো হয়েছে, এরকম যে মোদিতে কখনো হয়নি এমন নয়। আর আবারও বলা হচ্ছে বিজেপি এবং বিজেপির যারা এমপি আছেন, যিনি কেন্দ্রীয় রাজ্য মানে কেন্দ্রীয় সরকার শাসিত রাজ্য করার কথা ভাবছেন, সেটাও তো তিনি একটা, তার তো উদ্দেশ্য তো তার মহতি, যে যদি এইভাবেও সমস্যাকে সমাধান করা যায়, যে সমস্যাকে সমাধান করা যাচ্ছে না, তো সেই বিষয়ে আমরা আলোচনা হতে পারতো। সেই আলোচনা না করে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়াটা মানে হচ্ছে যে আসল সমস্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা নয় কি? তৃণমূল তো সেটাই করতে চাইছে, আলোচনা তো করতে চাইছে তারা। সেটাই তো বিধানসভা তো আলোচনা করবার জায়গা। সেখানে বিরোধী দলনেতাকে ধরে মারা উচিত, তাকে তাকে এমন ভাবে তার সঙ্গে ব্যবহার করা হয়েছে, তিনি ওখানে ইনসিকিউর ফিল করছেন বলে স্পিকারকে জানিয়েছেন। আর স্পিকারকে জানিয়েও তো এই রাজ্যে কিছু হয় না। স্পিকারও যা, মুখ্যমন্ত্রীও সব এক সপ্তাহ পদই একটাই পদ। তো নিয়ম অনুযায়ী স্পিকারকে জানানো হয়েছে এ পর্যন্ত। তো যে রাজ্যে বিরোধী দলনেতাই মনে করছেন তাকে যে কোনো ভাবেই শারীরিকভাবে নিগৃহীত হতে হবে, এবং সেটা বিধানসভার মধ্যেও হতে পারে এবং হয়েওছে, সে রাজ্যের উন্নয়ন কি সত্যি হবে, নাকি শুধুই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা একসময় বাংলার গর্ব ছিল, সে শিক্ষা আজকে ভুলুণ্ঠিত। তো সেই এহেন বাংলার সত্যি কি খুব উন্নয়ন হতে পারে বলে এখনো মনে হয়? কিন্তু এই বাংলার 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সার্টিফিকেট তো কেন্দ্রীয় সরকার দিয়েছে, বিজেপি সরকার দিয়েছে। 100 দিনের কাজে প্রথম বিজেপি দিয়েছে সার্টিফিকেট। আপনি বলুন কলকাতা সেফেস্ট সিটি বলছে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট, তাহলে এই রিপোর্ট গুলো কি তৈরি হচ্ছে? একদম শ্রীরামপুর ঠিক। থানা কেন্দ্রীয় সরকার সার্টিফিকেট দিচ্ছে। হ্যাঁ, কেউ তো, আমি তো সেটাই বললাম, 100 দিনের কাজে বাংলা এগিয়ে আছে। আমি আবার তাহলে একটু কি মনে বাম কংগ্রেস যেটা বলে যে তৃণমূল আর বিজেপির মধ্যে গটাপ আছে, এই কারণে এই ধরনের সার্টিফিকেট একদিকে দেওয়া হচ্ছে আর একদিকে সমালোচনা। না, আমি একটু বুঝিয়ে বলি বিষয়টা, বুঝিয়ে বললে বোধহয় সম্ভবত বুঝতে সুবিধে হবে। বাংলায় দীর্ঘদিন কোনো ইন্ডাস্ট্রি না থাকার কারণে বাংলার গ্রামীণ বাংলা, যেখানে যথেষ্ট স্কুল হলে যেখানে শিক্ষা এবং উন্নয়ন কোনোটাই পৌঁছতে পারেনি, এবং ছোট ছোট কাজও মানুষের কাছে নেই বলে মানুষ শুধুমাত্র এই এনআরইজিএ প্রজেক্টের উপর নির্ভরশীল। এবং সেটা খুব একটা, এই এনআরইজিএ প্রজেক্ট যখন তৈরি হয়েছিল সেটাকে বলাই হয়েছিল এটা একটা মূল কর্মসংস্থান নয়, এটা একটা সিউডো কর্মসংস্থান ফর দ্য টাইম বিং। যদি যেখানে কাজের দরকার সেখানে কাজ দেওয়া হবে।
তো আজকে বাংলা যদি 100 দিনের কাজ অর্থাৎ এনআরজি প্রজেক্টে সর্বোচ্চ জায়গায় পৌঁছয়, সেটা কিন্তু আমাকে ঘুরিয়ে মনে করাতে হবে বাংলার মুখ খুব উজ্জ্বল করছে না, বাংলা খুব এগিয়ে আছে, এটা এস্টাবলিশ হচ্ছে না, বাংলায় ইন্ডাস্ট্রি নেই, বাংলায় অর্থনীতি চাকরি নেই, বাংলায় চাকরি নেই। এইটা গোটা দেশে চাকরি কোথায়? গোটা দেশের থেকে কিন্তু আমার তো প্রশ্ন, আমার এতক্ষণের প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে বাংলা কেন 100 দিনে এগিয়ে। তো 100 দিনে এগিয়ে তো আমি আগে এক্সপ্লেইন করলাম। এবার যদি গোটা দিনের প্রশ্ন যখন আসছে, দিনে কাজ বাংলার মানুষ করছে, তার মানে তো এটা নয় যে গ্রাম বাংলাতে কাজটা দেওয়া হচ্ছে, তো তাই যে যারা কাজটা পাচ্ছে না প্রত্যন্ত এলাকার মানুষজন, এবং এই গ্রাম বাংলাতে এমন কৃষক নেই হরিয়ানা বা পাঞ্জাবের মতন যে কৃষক সারা বছর বিপুল পরিমাণ অর্থ রোজগার করে। আপনি যদি হরিয়ানা বা পাঞ্জাবের কৃষকদের ধরেন, তারা সে অর্থে কৃষক নয়, তারা কিন্তু সেখানে একটা কি বলবো বিজনেসম্যানের মতন বিপুল টাকা রোজগার করেন তারা, তাদের বিরাট বিরাট গাড়ি রয়েছে, ট্রাক্টর রয়েছে। কিন্তু এই বাংলায় এই বিপুল অর্থ থাকাকালীন অর্থ রয়েছে এমন কৃষক কম। অনেকেই হয়তো কিছুটা সময় চাষবাস করেন, কিছু সময় একসাথে কাজে নিযুক্ত থাকেন। তো সেই কারণেই তার মানে তো এটা নয় যে তাদের হাতে অন্য কোনো কাজ নেই বা ইন্ডাস্ট্রি নেই, এটা ফ্যাক্ট। সত্যি এ রাজ্যে কেন গোটা দেশেই তো বিনিয়োগের ভাটা চলছে, এ রাজ্যেও নেই, বাম সরকারের আমল থেকেই নেই, তার সমালোচনা নিঃসন্দেহে হতে পারে। কিন্তু আপনি 100 দিনের কাজ যেটা গ্রাম বাংলার অর্থনীতি ভিত্তি, সেটাকে তো এইভাবে ছোট করতে পারেন না। না আমি ছোট করছি না, এটা কেন্দ্রীয় সরকারেরই প্রজেক্ট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই রাজ্যে প্রথম হওয়ার কারণটা হচ্ছে এই রাজ্যের চাহিদাটা বেশি থাকার কারণ, যেটা ঋষিকেশ তুমি নিজেও বললে যে ইন্ডাস্ট্রি না থাকা এবং কাজ মানুষের কাছে কাজ না থাকা এবং বড় চাষি সম্পন্ন যাকে যাকে মানে সম্পন্ন কৃষক, সেই সম্পন্ন কৃষক দিনের দিন বাংলায় কমছে বলে এই 100 দিনের কাজ এবং ভাগ চাষির সংখ্যা বাড়ছে। আর একটা হচ্ছে বাংলায় সম্পত্তি ভাগ যেটা হয় সেটাও জমিগুলো দিনের পর দিন খুব ভাগ হয়ে যায়। ছোট ছোট জমিতে কাজ করতে হয়, মানুষকে কাজ করতে হয়, সেক্ষেত্রেও মানুষের হাতে যথেষ্ট টাকা থাকে না, তখন ওই 100 দিনের কাজই মানুষের নির্ভরতার জায়গা। আর এই সত্যকে অস্বীকার করার উপায় নেই যে কোভিড পরবর্তী সিচুয়েশনে শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবী জুড়েই ইনভেস্টমেন্টের যথেষ্ট ভাটা চলছে। আমরা জানি গোটা ইউরোপ জুড়ে ব্রেক্সিট হয়েছে, ইউরোপকে এবং এটাও সত্য যে ইউএসএ তো আগের যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন নেই, সেখানেও খাদ্যপণ্যের যথেষ্ট মূল্য বৃদ্ধি ঘটেছে। অতএব সারা পৃথিবী জুড়েই যেখানে ইনভেস্টমেন্টের ওপর একটা যথেষ্ট যত মানুষের কাজের দরকার, যত কাজ যখন তৈরি হচ্ছে না, ভারতবর্ষ তার বাইরে থাকবে না নিশ্চয়ই। এই সত্যকে অস্বীকার করেও না করলেও কিন্তু বাংলার সিচুয়েশনে যখন আসতে হচ্ছে, তখন কিন্তু আমরা বহু বছর ধরেই বলছি এই কথাটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি না থাকার কারণ মধ্যবিত্ত বাঙালিকে বেশিরভাগ ক্ষেত্রে চলে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে বা ভিন দেশে কাজের ক্ষেত্রে যেতে হচ্ছে। তো এবং গ্রামীণ বাংলার ক্ষেত্রে 100 দিনের কাজ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বিহার পরিযায়ী শ্রমিকরা তো আমাদের রাজ্যেও বহু সংখ্যক আসেন, এই বিহার থেকে ইউপি থেকে বহু মানুষ আসেন এই রাজ্যে কাজের জন্য। আমরা তো করোনার সময় দেখলাম সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক কোথায় রয়েছে, সেটা তো দেখা গেছে। ফলত নিঃসন্দেহে এ রাজ্যে পরিযায়ী শ্রমিক রয়েছে যারা ভিন রাজ্যে কাজ করতে যায়। এই আপনি ধরুন ওয়েনাডের যা অবস্থা, সেখানেও বহু শ্রমিক আটকে আছে বলে জানা যাচ্ছে, এই বাংলার বহু শ্রমিক আটকে আছে। কিন্তু এই পরিযায়ী শ্রমিক বলুন বা 100 দিনের কাজ, আমার বক্তব্য বাজেটে তো এইগুলো তো কোথাও আইডেন্টিফাই করা হলো না। 100 দিনের কাজে বরাদ্দ এ রাজ্য টাকা পায় না দীর্ঘদিন ধরে, বা সেখানে যে 100 দিনের কাজের জায়গায় অন্য কিছু ভাবছে। সরকার আইডেন্টিফাই করেছে যে অর্থের একটা বৈষম্য রয়েছে এদেশে, কারণ ইকোনমিক সার্ভেতেই সেটা পরিষ্কার হয়েছে, কিন্তু সেই বৈষম্য মেটানোর জন্য তেমন কিছু দেখা গেল না বাজেটে। না, কেন ইঞ্জিন ট্যাক্স সংক্রান্ত যে বিষয়গুলি ছিল মূলত বিরোধীদের দাবি ছিল, সেইগুলো তো আমরা সেইগুলিকে
সেই ট্যাক্স গুলোকে তুলে দেওয়া হয়েছে। মধ্যবিত্তের সুবিধার জন্য কিছু কিছু ক্ষেত্রে স্ল্যাবের পরিবর্তন করা হয়েছে, এগুলো তো হয়েছে। আর আমরা সবাই জানি যে উচ্চবিত্তের থেকে অনেক বেশি 40% রেটে ট্যাক্স আদায় করা হয়। সেই প্রভিশনটাও রয়েছে। উচ্চবিত্ত যদি না থাকতো, তাদের থেকে ট্যাক্স আদায় যদি না হতো, তাহলে তো এই এনআরএসজি প্রজেক্ট চলতোই না। আর বাংলায় যে টাকা আটকে আছে, আমার আপনার থেকে অনেক বেশি দিন কেন্দ্রীয় মন্ত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, যে কোনো কেন্দ্রীয় প্রজেক্ট ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি সময় মতো জমা না দেওয়া যায়, ফার্স্ট ফেজে টাকা আসার পরে সেকেন্ড ফেজে টাকা আসে না। কিন্তু যেহেতু এক্ষেত্রে আবাস যোজনা এবং এনআরজি প্রজেক্ট উভয় ক্ষেত্রেই এত ভুয়ো নাম ছিল, এত ভুয়ো, এত বেশি মানে যার দোতলা বাড়ি আছে দেখা গেছে তাকেও আবাস যোজনা টাকা দিয়ে দেওয়া হয়েছে, অথচ যার বাড়ি ভেঙে গেছে আয়লার সময় তাদেরকে দেওয়া হয়নি। এমনও তো হয়েছে চাল চুরি হয়েছে এবং সেই চাল চোর কান ধরে উঠবোস করছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। তো এই সমস্ত কিছু দেখে একটা জিনিস তো মনে করাই যায় যে বাংলায় টাকা আটকে থাকার কারণ হচ্ছে বাংলায় টাকা নয়, সেই টাকা টাকা তো কোনো কেউ এমনি, কেন্দ্রীয় সরকার তো টাকা দেওয়ার জন্যই আছে। বাংলায় কথাও তো বলেছে যে যাকি ওই কি বলে ট্যাক্সের টাকাও তাদের উইথহেল যাচ্ছে, কিন্তু হিসাব করে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোথাও টাকা আটকানো নেই, পুরোটা টাকা যা বাংলা প্রাপ্য বাংলা পেয়ে গেছে। গত পরশুরই ঘটনা, এটা পুরো হিসেব দাখিল করে দেওয়া হয়েছে। এবং আমার ধারণা তারপরে আর দ্বিতীয়বার কোনো এই বিষয় ট্যাক্স সংক্রান্ত বিষয় বাংলা থেকে বোধহয় আর কোনো নতুন কোনো অভিযোগ ওঠেনি। কিন্তু যে বিষয়তে কাগজ জমা পড়েনি, সব ক্ষেত্রে যদি বলা হয় কাগজ नहीं दिखाएंगे, টাকা হাম मांगेंगे पर কাগজ नहीं दिखाएंगे, এটা তো হতে পারে না সব ক্ষেত্রে। বাড়ি আছে, চলে এসো। যে কথা আপনি দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি নিঃসন্দেহে হয়েছে হয়তো, কিন্তু হয়েছে কি হয়নি সেটা তো তদন্ত সাপেক্ষ। কিন্তু কোনো একজন কি দুজন 10 জনের জন্য গোটা রাজ্যের মানুষ যারা 100 দিনে কাজ করেন তাদের টাকা আটকে রাখা হবে? প্রশ্নটা বোধহয় সেখানেই, এই সরকারের পক্ষ থেকেও সেটাই করা হচ্ছে। এবং আপনি বলছেন না, এটা কিন্তু কথা কোনো, এটা মানুষের টাকা নিশ্চয়ই, একদম ঠিকই। কিন্তু যেহেতু যেহেতু যেখানে 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 আমরা জানি এই যে প্রজেক্ট গুলি আছে তার নোডাল এজেন্সি হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের একটা দপ্তর প্রায় জেনে রয়েছে দুর্নীতি হয়েছে কি হয়নি প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো একদম যেতে পারলেন না কেন সন্দেশখালীর মেয়েদের কাছে? দুর্নীতি হয়েছে কি হয়নি প্রশ্ন। রাজ্যে এই যে জায়ান্ট দেখতে পাচ্ছি, এগুলো কি হয়নি? কোনো কিছু ঘটেনি, এমনি এমনি এতগুলি মন্ত্রী জেলে আছে, এতগুলি চিট ফান্ড থেকে শুরু করে এতগুলি সব, একটা কোনো ঘটনা দেখানো যাবে না যার সাথে বাংলার শাসক দল জড়িত নয়। একটা বিষয় দেখানো যাবে যেখানে বাংলার শাসক দলের যেখানে ন্যূনতম ইনভলভমেন্ট নেই। কিন্তু দেখুন, আপনি বলছেন এত আছে, কেউ কিন্তু এখনো দোষী সাব্যস্ত হয়নি। পার্থ চ্যাটার্জি বহুদিন আগে জেলবন্দি, বহু বছর হয়ে গেল, এখনো জেলে দোষী সাব্যস্ত না হলে দোষী সাব্যস্ত হয়নি কেন? এখনো এটা চলছে, ট্রায়াল চলছে, তদন্ত চলছে, যেদিন শেষ হবে সেদিন দোষী সাব্যস্ত হবে। কিন্তু শুধু পার্থ চট্টোপাধ্যায় কেন, অনেক বন্দ্যোপাধ্যায় সাব্যস্ত হবে, শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়। জামিন পেয়ে গেল, জামিনটা কোনো সমস্যার সমাধান নয়। জামিন পেতেই পারে কেউ, জামিনও যখন পাওয়া যায় আবার নড়া ধরে নিয়ে যাওয়াও যায়। কিন্তু আমাদের রাজ্যে মদন মিত্র জামিনে আছেন, উত্তর কলকাতার এমপি তিনিও জামিনে আছেন, অনেকেই জামিনে আছে। জামিনে থাকা মানেই যে সমস্যা মিটে গিয়েছে
সমাধান হয়ে গিয়েছে নয়, জামিন হচ্ছে একটা ফর দ্য টাইম বিং। এই মুহূর্তে তার থেকে আর নতুন করে কিছু জানার নেই, তাই তাকে ছেড়ে রাখা হয়েছে। ছেড়ে রাখা আছে, তাকে বলা হয়নি তিনি নির্দোষ, বলা হয়নি। ছেড়ে রাখা নির্দোষের মধ্যে ফারাক আছে। কতদিন চলবে? না সেটা তো আমি বলতে, আমি অত্যন্ত সাধারণ মানুষ। কেন্দ্রীয় এজেন্সি কি কেন্দ্রীয় এজেন্সি তার তদন্ত কিভাবে করবে, কেন্দ্রীয় এজেন্সি তার তদন্ত কিভাবে করবে সেটা আমার জানতে পারার কথা নয়। সত্যি, তবে এটা সত্যি এই রাজ্যের তদন্তগুলো শুধু কেন্দ্রীয় এজেন্সি করছে না, তার সাথে কোর্ট মনিটরডও হচ্ছে, কোর্টের ইনভলভমেন্ট আছে, এটাও মাথায় রাখতে হবে। কোর্ট না থাকতে পারে, কোর্টের আছে বলে এখন মানুষের কিছুটা ভরসা আছে, এবং আমি নিশ্চিত এই সমস্যাটা দীর্ঘদিনের ঝুলে থাকার যেটা সমস্যাগুলো সব সমাধান হবে। কিন্তু সমস্যার সমাধান যদি, আচ্ছা আমার একটাই কথা, যদি এত এই সরকারের সব এত ক্লিন, তাহলে যখনই একবার ডেকে পাঠানো হয় কোনো সংসদ থেকে, তাহলে কোর্টের দ্বারস্থ হয়ে যাতে না ডাকা হয়, যাতে না এটা হয়, যাতে না ওটা হয়, এত কিছু করতে হয় কেন? যিনি ফাঁসির মঞ্চে চলে যাবেন বলে বা ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে কথা বক্তব্য রাখেন, তিনি কোনোদিনও স্ট্রেট একবার ডাকা হলে পরে সোজা যান না, থ্রু কোর্ট যান। এটা কেন যেতে হয়? দুর্নীতি হয়েছে এবং যথেষ্ট গভীরেই তার বীজ। তবে ওই দুর্নীতিকে নিশ্চয়ই শেষ করে বাংলা একদিন তার হৃত গৌরব খুঁজে পাবে। পরিবর্তনের নিশ্চয়ই পরিবর্তন হবে, এখানে আমার অন্তত কোনো সন্দেহ নেই। শিক্ষিত বাঙালি যদি একবার পরিবর্তন করতে পারে, শিক্ষিত বাঙালি আরো একবার পরিবর্তনও করতে পারবে। এখানেই তো প্রশ্ন যে সেটা করবেটা কে? কারণ বাম কংগ্রেসের অবস্থা ততই বছর, বিজেপির সংগঠন বলে কিছু নেই, সেটা বিজেপির নেতারাই বলে থাকেন। এই দিলীপ ঘোষ পরাজয়ের পরে বললেন, সুকান্ত মজুমদার তিনি বলছেন যে শুধু গ্রেপ্তার করলে হবে না, সংগঠন মজবুত করতে হবে। দেখুন, আমি একটা জিনিস মনে করাই, 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এমন অবস্থা হয়েছিল যে তারা বিরোধী হতে পারবে কিনা, বিরোধী হওয়ার জায়গায় আছে কিনা, তত সংখ্যক এমএলএ আছে কিনা সেটা নিয়েও সংশয় ছিল। 30 জন এমএলএ তাদের ছিল, তারা প্রধান বিরোধী দল হতে পারবেন কিনা এমনও একটা সমস্যা বিষয় ছিল। সেখান থেকে যদি তার পরবর্তীকালে বিপুল সংখ্যক মানুষের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় বসতে পারেন, তাহলে বাংলার আজকের যা পরিস্থিতি, শিক্ষিত বাঙালি যেভাবে হুঁশছে, আমি বাম কংগ্রেসের কথা ধরছি না, কারণ বাম কংগ্রেস যে পুরনো ইতিহাসটা আছে সেটা না মানুষ এখনো ভোলেনি। সেখানে তারা হঠাৎ যদি বন্ধু হয়ে পড়ে, এই বন্ধুতা নিয়ে প্রশ্ন এসে যায় তখন 2008 সাল এবং 1, 2, 3 ট্রিটি, সরকার ফেলে দেওয়ার চেষ্টা, এগুলি অনেক কিছু এসে পড়ে। তো তাই বাম কংগ্রেস জুটির বাংলায় কোনো ভবিষ্যৎ নেই, এবং সেটা যে নেই বা প্রতিটি ভোটেই সেটা প্রমাণিত। প্রধান বিরোধী দল হিসেবে বাংলার মানুষ যদি কালোকে বিশ্বাস করে থাকে, সেটা একমাত্র বিজেপিকেই মানুষ করছে, এবং আমি নিশ্চয়ই বিজেপি সেই জায়গা ধরে ধীরে ধীরে সভা ভোটের ফলের পরে এটা বলছি, আমরা তো মাত্র ভোট পার্সেন্টেজ দেখলে পরে দেখা যাচ্ছে যে আমরা মাত্র 3% ভোটে, ভোট পার্সেন্ট ওয়াইজ মাত্র 3% ভোটে আমরা পিছিয়ে আছি। সেই 3 থেকে 4% ভোট, যেটা বিরোধী দলনেতার ভাষাকে ধার করে বলা যায় যে পার্সেন্ট ভোট আমরা পেয়ে, যতটা ভোট পেয়েছি এতে ভোটে জল নাই, নিট ভোট এটা। এখানে কোনো দুধের গাই নেই, এখানে সাধারণ মানুষ তার ক্ষোভ আছে, তাদের দুঃখ আছে, তাদের সমর্থন আছে। এটা যদি আর 3 থেকে 4% মাত্র হেরফের হয়ে যায়, তাহলেই কিন্তু ম্যাজিকটা হয়ে যায়। বেশ, দেখা যাক। সামান্য ম্যাজিকের অপেক্ষায় আপনি যেমন থাকবেন, আমরাও নিশ্চয়ই থাকবো যে ম্যাজিক আদৌ হয় কিনা, আগামী দিনে আর কোন কোন ইস্যুগুলো উঠে আসে
তবে নিঃসন্দেহে এই বাংলা ভাগ ইস্যু বিজেপিকে ডিভিডেন্ড দেয় নাকি উল্টে বিজেপির বিরুদ্ধে যায়, সেদিকেও আমাদের নজর থাকবে। সুদীপ্তাদি, অনেক ধন্যবাদ, আপনি সময় দিলেন এবং অনেকটা সময় আমার সঙ্গে কথা হলো, আলোচনা হলো বিভিন্ন বিষয় নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ভালো থাকবেন।